সিরাজউদ্দৌলা আর টিপু সুলতান প্রথম জনের পতনে বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য নাকি অস্ত গেছে, আর আরেকজনকে তো প্রায় স্বাধীনতা সংগ্রামীর মর্যাদাতে তুলে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকে, গল্পে, সিনেমাতে, লোকগাথাতে, আর সবচেয়ে বেশি করে হলো স্বাধীনতা পরবর্তী ভারতের জনমানুষের মনের মধ্যে। এদেরকে অনেকটা ইতিহাসের ট্র্যাজিক হিরো বলেই পোর্ট্রে করা হয়েছে সর্বত্র। আজকে আমরা একটু আবেগকে সরিয়ে রেখে দেখব যে বাংলার মতো একটা অত্যন্ত সম্পদশালী রাজ্যের শাসক হয়ে সিরাজ বা খুব শক্তিশালী মিলিটারি থাকা সত্ত্বেও টিপু সুলতান কেন তুলনামূলকভাবে অনেক ছোট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রুখে দিতে পারেনি, আর সেখানে একটা ছোট্ট রাজ্যের রাজা হয়ে একজন হিন্দু রাজা কিভাবে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির থেকে 100 গুণ বড় আরেক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়েছিল। শুধু নয়, এমনভাবে কোমর ভেঙে দিয়েছিল যে তারা পরবর্তীকালে সোজা হয়ে আর দাঁড়াতে পারেনি, অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, তারা ওই হিন্দু রাজার সৈন্যবাহিনীতে চাকরিতেও জয়েন করে। আজ বলতে চলেছি সেই রাজার বীরত্বের কথা, যাকে আজকের ভারত সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে, অথবা তাদের কথা ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে, কি রাজনৈতিক অভিসন্ধিতে ভুলিয়েছে, সেটা তো সবারই জানা। আজ আর সে বিশ্লেষণে যাচ্ছি না। স্বাধীনতার সূর্য অস্তমিত যদি হয়ে থাকে সিরাজের সময়, সেই স্বাধীনতার সূর্যকে নিজের জীবদ্দশায় কোনোদিন অস্তমিত হতে দেননি সেই রাজা। তার নাম হলো রাজা মার্তণ্ড বর্মা, যার নামের মানেও হলো সূর্য। আজকের ভারত যাকে ভুলে গেল, ভারতের সত্যি ইতিহাস যেদিন লেখা হবে সেদিন শৌর্য ও বীর্যে সূর্যের মতোই উজ্জ্বল থাকবে তার নাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইতিহাস এপিসোড, যেখানে আমরা আলোচনা করব এই রাজা মার্তণ্ড বর্মার পরাক্রমের গল্প, আর তার সাথে আলোচনা করব সিরাজউদ্দৌলা বা টিপু সুলতান এরা কি সত্যিই ট্র্যাজিক হিরো ছিল, নাকি ছিল ভিলেন যাদের শেষটা হয়েছিল জিরোতে। অর্থাৎ এদের নিজেদের কৃতকর্মের জন্য এরা নিজেদের ট্র্যাজেডি নিয়ে এসেছে, আর তার মূল্য দিতে হয়েছে সারা ভারতকে। সাথে আমরা এটাও আলোচনা করব যে শ্রী রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিকরা কি বলেছেন এই ব্যাপারে। আপনারা রাজা মার্তণ্ডের কথা জানেন কি জানেন না সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে বুঝতে পারা যাবে যে এই পোড়া দেশে আসল ইতিহাস কতজনের কাছে পৌঁছচ্ছে আজকের দিনে। আপনাদেরও দায়িত্ব এই বীরদের কাহিনী চারদিকে ছড়িয়ে দেওয়ার, যাতে আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে আমরা গর্ববোধ করতে পারি। তার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের প্রতিবেদনকে সমাজ মাধ্যমে যত পারেন ছড়িয়ে দিন, যাতে একসাথে অনেক মানুষের কাছে এই ইতিহাস পৌঁছতে পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা তো সবাই জানে। বাংলা থেকে যাদের জয়যাত্রা শুরু এবং তারপর একের পর এক ভারতের বিভিন্ন জায়গা দখল করে ব্রিটিশ রাজত্ব কায়েম করে। কিন্তু কখনো গুগল করে দেখেছেন কি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন কোম্পানিটি সবচেয়ে ধনী কোম্পানি বলে প্রসিদ্ধ? আজ আমরা এমনই এক কোম্পানির কথা বলবো, যার ভ্যালু আজকের দিনে 9 ট্রিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি, মানে ভারতের জিডিপির দ্বিগুণেরও বেশি। আরেকটু ছোট্ট কম্প্যারিজন দিলে বোধহয় বুঝতে সুবিধা হবে। আজকের দিনে মাইক্রোসফট বা অ্যাপেলের মতো কোম্পানিগুলোর ভ্যালু হলো 3 ট্রিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি, মানে আমরা যেই কোম্পানিটার কথা বলছি তার এক সময় ভ্যালু ছিল আজকের দিনের মাইক্রোসফট বা অ্যাপেলের 3 গুণ। এই কোম্পানিটি দুনিয়ার প্রথম কোম্পানি যারা স্টক মার্কেটে শেয়ার ইস্যু করেছিল বিশাল দামে। এই ধনী কোম্পানিটির নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে হল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচ ভাষাতে যার নাম ছিল VOC। তাদের এই বিশাল ধন সম্পত্তির উৎস ছিল সেই সময়ের সবচেয়ে ধনী দেশের এক বিশাল অংশে একচেটিয়া বাণিজ্যের সুযোগ। সেই দেশটা আর কিছু নয়, আমাদেরই দেশ ভারত, যেই দেশটি ছিল তখন ওয়ার্ল্ড জিডিপির প্রায় 40%, মানে সারা পৃথিবীর সম্মিলিত সম্পদের 40% ছিল এই ভারতে, যা আজকের আমেরিকার জিডিপি শেয়ারের প্রায় দ্বিগুণ।
সেই রকম একটা ধনী দেশ যেখানে সম্পদ উপচে পড়ছে, সেখানে একচেটিয়া বাণিজ্য করার সুযোগ যে কোম্পানির হাতে থাকবে সেই কোম্পানি যে এরকম ধনী হবে তাতে আশ্চর্যের কিছু নেই। আর তখন বিশ্ব বাণিজ্যের একটা বিশাল মাধ্যম ছিল ভারত মহাসাগরের জলপথ। সেখানের এক বিশাল অংশে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি মনোপলি ছিল। সাথে এদের ছিল অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী এবং রাজনৈতিক আধিপত্য। মালাবার উপকূলের বিভিন্ন জায়গার রাজ পরিবারের ওপর এদের আধিপত্য এতটাই ছিল যে এই রাজাদের পেছনে আসল ক্ষমতা ছিল এই ডাচ কোম্পানির হাতে, অনেকটাই আজকের আমেরিকার মতো। যারা এদের তল্পিবাহক হবে তারা ক্ষমতাতে থাকবে, না হলেই নানাভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করে অন্য কাউকে বসিয়ে দেবে যে তাদের হাতের পুতুল হয়ে কাজ করবে। কোচিন সহ বিভিন্ন জায়গাতে দুর্গ বানিয়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিল এই ডাচ কোম্পানি। সাথে চলতো স্থানীয় লোকেদের ওপর অহেতুক অনাচার। সিংহাসনস্থিত ভারতীয় রাজাদের কিছুই করবার থাকতো না, কারণ এমন একটা সময়ের কথা বলছি যে তখন মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গাতে প্রবল পরাক্রমী মারাঠারা রাজত্ব করলেও মালাবার উপকূল মানে আজকের কেরালা অঞ্চলটিতে অনেক ছোট ছোট রাজাদের রাজত্ব ছিল, যাদের মধ্যে কোনো রকম একতা ছিল না। সম্ভাজি মহারাজ এবং তার উত্তরসূরিরা যেমন পর্তুগিজদের বারবারন্তকে একদম কন্ট্রোলে রাখতে পেরেছিল, এই কেরালাতে সেই রকম কোনো রাজার খুব অভাব ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে মানে ডিভাইড অ্যান্ড রুলকে কাজে লাগিয়ে ডাচ কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসে দুনিয়ার সবচেয়ে ধনী এবং সামরিক শক্তি সম্পন্ন কোম্পানি। তার পাশে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ছিল একটা পুঁচকে কোম্পানি। জাস্ট 2 বছরের ব্যবধানে দুই কোম্পানির জন্ম, কিন্তু সম্পদ এবং সামরিক শক্তির দিক দিয়ে দুই কোম্পানির কোনো তুলনাই ছিল না। 1858-এ সিপাহী বিদ্রোহের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের ক্ষমতা হস্তান্তর হয়ে যায় ব্রিটেনের রানীর হাতে, তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভ্যালু ছিল মাত্র 2 ট্রিলিয়ন। আর অলরেডি বলেছি যে ডাচ কোম্পানির পিক ভ্যালু ছিল 9 ট্রিলিয়ন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিক ভ্যালুর 4 গুণেরও বেশি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এই রকম একটা পুঁচকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যাদের অন্য ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশে লিলিপুট মনে হতো, সেই কোম্পানির কাছে হেরে ভূত হয়ে থাকলো সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন বাংলার শাসক। যেই বাংলা ছিল সারা ভারতের সবচেয়ে সম্পদশালী জায়গা। আজকের বাংলার যে দৈন্যদশা, সে বাংলাদেশ কি পশ্চিমবঙ্গ, তখন কিন্তু পুরো সিনটা অন্যরকম ছিল। ব্রিটিশরা আসবার আগে বাংলা সবচেয়ে সম্পদশালী জায়গা ছিল, যাকে মুঘলরা ভারতের সোনার তরী বলতো। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হতো এই বাংলা থেকে। আকবরের সময় এই বাংলাকে বলা হয়েছে আন্দাদিল হিন্দ, মানে প্যারাডাইস অফ ইন্ডিয়া। অর্থাৎ বলতে গেলে সারা পৃথিবীর ধনীতম দেশের ধনীতম জায়গা ছিল এই বাংলা। তার মানে এটাই দাঁড়ায় যে সারা পৃথিবীর ধন সম্পদ আর ব্যবসার একটা বিশাল কেন্দ্রবিন্দু ছিল এই বাংলা। আজকের বাংলার সঙ্গে যার কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। সেই বাংলার মসনদে বসলো একজন যিনি ছিলেন চূড়ান্ত অত্যাচারী, উচ্ছৃঙ্খল এবং বিবেচনারহিত, যার নাম হলো সিরাজউদ্দৌলা। দাদু আলীবর্দী খান পর্যন্ত এই সিরাজের উচ্ছৃঙ্খলতার জন্য উদ্বিগ্ন ছিল, কিন্তু স্নেহে অন্ধ হয়ে কোনো রকম শাসন করার চেষ্টা করেনি এই বংশের বাতিটিকে। সিংহাসনে বসার পর আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠল সিরাজ। সাধারণের ওপর অত্যাচার শুধু নয়, সভাসদদের সঙ্গেও দুর্ব্যবহার করতে শুরু করলো। কথিত আছে বাংলার সেই সময়ের সবচেয়ে ধনী ব্যবসায়ী জগৎ শেঠকে জনসমক্ষে থাপ্পড় মেরেছিল বয়সে অনেক কনিষ্ঠ সিরাজ। এই জগৎ শেঠের কাছে যেই সম্পদ ছিল, কিছু ব্রিটিশ নিউজ পেপার অনুযায়ী সেটা ছিল ইংল্যান্ডের সমস্ত ব্যাংকের সম্মিলিত সম্পত্তির থেকে বেশি। 1720-তে এই জগৎ শেঠের কাছে যা সম্পদ ছিল, কিছু ব্রিটিশ ডকুমেন্ট অনুযায়ী পুরো ইংল্যান্ডকে কিনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল না। এ হেন সম্পদশালী বিজনেসম্যান শুধু নয়, সেই সময়ের জমিদার আর সাধারণ মানুষও তিতি বিরক্ত হয়ে গেছিল সিরাজের ওপর। সবাই ভেবেছিল এই সিরাজকে না সরালে বাংলা ধ্বংস হতে আর বেশি দেরি নেই। বাংলার মতো ধনী রাজ্যের রাজপুত্র হয়ে জন্মানো তো ভাগ্যের অবদান, কিন্তু
উত্তরাধিকার সূত্রে পাওয়া সিংহাসনে ক্ষমতা টিকিয়ে রাখতে পারাটা কিন্তু অনেক কঠিন। এই খামখেয়ালি ইন্দ্রিয় পরায়ণ সিরাজের ব্যাপারে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে সিরাজ তার সিংহাসন হারিয়েছেন নিজের দোষে। রবার্ট ক্লাইভকে রমেশবাবু কোনো কৃতিত্ব দিতে রাজি হননি। তার মতে ক্লাইভ হাতে পড়ে পাওয়া 14 আনার মতো এই সুযোগকে সদ্ব্যবহার করেছিলেন মাত্র। আর মীর জাফরকে লোভী বলে মেনে নিলেও রমেশবাবুর বক্তব্য ছিল যে সিংহাসনের আশেপাশে ষড়যন্ত্রকারী, সিংহাসনের অন্যান্য দাবিদার থাকাটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে ক্ষমতার আশেপাশে এদের আনাগোনা। তার সাথে থাকে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠী কলহ ইত্যাদি। যাদের রাজনৈতিক দূরদর্শিতা থাকে তারা এই সবগুলোকে দমিয়ে রাখতে পারে, কিন্তু সিরাজের সেই বুদ্ধি ছিল না যাকে বলা হয় পলিটিক্যাল অ্যাকুমেন। জনসাধারণের কাছেও পপুলার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো শাসকের পক্ষে। অত্যাচারী সিরাজের ওপর বাংলার সাধারণ মানুষও বিক্ষুব্ধ ছিল। জনসাধারণ থেকে শুরু করে সভাসদ, মন্ত্রী, আমাত্য, জমিদাররা সবাই ক্ষুব্ধ। তাহলে তো মানতে হবে যে কিছু প্রবলেম তো আছে গুরু। যতই জোর করে ট্র্যাজিক হিরো বানানোর চেষ্টা করুন না ইরফান হাবিবের মতো ঐতিহাসিকরা। তাই সিরাজের ভাগ্যে সেটাই হয়েছে যা অবশ্যম্ভাবী ছিল। ওর অত্যাচার থেকে বাঁচতেই সবাই ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে। রমেশবাবুর মতে সেদিন ভারতের মসনদে যদি একজন সুস্থ মানসিকতার কোনো শাসক থাকত তাহলে ভারত সহ সারা ভারতের ইতিহাসটা অন্যরকম হতে পারত। দুনিয়ার সবচেয়ে সম্পদশালী রাজ্যটিকে অধিকার করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আর শক্তি চলে গেল অন্য মাত্রাতে। মীর জাফরের মতো একজন ব্যক্তিত্বহীন মানুষকে মসনদে বসিয়ে ইংরেজরা নিজেদের অর্থবল, সামরিক বল বাড়াতে শুরু করলো। সারা ভারতের দুর্ভাগ্য যে সেদিন বাংলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে সিরাজের মতো এক অর্বাচীন শাসক ছিল যার পাপের ফল ভুগতে হয়েছে সারা ভারতকে। যদিও স্বাধীনতার সূর্য অস্তমিত এই কথাটা কতদূর ঠিক এ ব্যাপারে প্রশ্ন আছে। আলীবর্দী খানের বাবা ছিল আরবের থেকে আসা এক সেনাপতি আর মা ছিল তুর্কি থেকে আসা এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাই আলীবর্দী খান ছিল পুরোপুরি বহিরাগত, ওই মুঘল বা ইংরেজদের মতোই যারা বাইরে থেকে এসে ভারত দখল করেছিল। আলীবর্দী ছিল আওরঙ্গজেবের পাতানো ভাই আর আওরঙ্গজেবের ছেলের ফাই ফরমাস খাটত। আলীবর্দী বা সিরাজের সঙ্গে বাংলার কোনো সম্পর্কই নেই। তাই ইংরেজরা যখন বাংলা দখল করে তখন বাংলা অলরেডি আরবদের হাতে পরাধীনই ছিল। যাই হোক, কোনো ঐতিহাসিক বলেন যে সিরাজ যখন মসনদে বসে তখন তার বয়স খুব কম ছিল, মাত্র 23 বছর। তাই সেই ম্যাচুরিটিটা আসেনি বা বুদ্ধি সেরকম পাকেনি। আজ কিন্তু একজনের কথা বলবো যিনি সেই একই রকম বয়সে সিংহাসনে বসেছিলেন এবং 25 বছর বয়সে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এমনভাবে হারিয়েছিল যে তাদের সাম্রাজ্যবাদের স্বপ্ন চিরকালের মতো শেষ হয়ে যায়। বলতে গেলে সারা এশিয়াতে একমাত্র ঘটনা যেখানে একটা স্থানীয় শক্তি ইউরোপের শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে, শুধু তাই নয়, সেই সময়ের ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও পরাস্ত করে। হ্যাঁ, মার্তণ্ড বর্মার কথাই বলছি, যিনি ছিলেন ট্রাভাঙ্কুরের রাজা। কেরালার দক্ষিণের ভেনাড রাজবংশে তার জন্ম। ম্যাট্রিলিনিয়াল সিস্টেম মানে এক মাতৃতান্ত্রিক উত্তরাধিকার ব্যবস্থাতে ওনার জন্ম, যেখানে কন্যা সন্তানরাই রাজবংশের ধারাবাহিকতাকে বয়ে নিয়ে যেতে পারে। সারা পৃথিবীতে কোথাও কন্যা সন্তানদের এতটা গুরুত্ব দেওয়া হতো না যতটা ভারতের বিভিন্ন রাজবংশে দেওয়া হতো। ভাবুন কতটা মুক্ত সমাজ ছিল আমাদের এই দেশ। যাই হোক, মামার বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে মার্তণ্ড বর্মা যখন রাজা হন তখন পুরো মালাবার উপকূলই খুব নেতৃত্বহীনতাতে ভুগছিল। সামন্ত বা জমিদাররা নিজেদের খুশি মতো কাজ করত, রাজার কোনো কর্তৃত্বই ছিল না। ইয়োগাকার্স, পিল্লামার্স ইত্যাদি বিভিন্ন জমিদার বংশ তখন খুব ক্ষমতাশালী ছিল। একদিকে এই জমিদাররা আর আরেক দিকে ডাচ কোম্পানির আধিপত্যতে রাজ্যের ভয়াবহ অবস্থা ছিল। তার সাথে ছিল পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের সঙ্গে অনবরত সংঘর্ষ। সিরাজের মতোই 23 বছর বয়সে সিংহাসনে বসেন রাজা মার্তণ্ড, কিন্তু সিরাজের মতো অত্যাচারী ছিলেন না, আর ছিল প্রখর রাজনৈতিক দূরদর্শিতা। কিছুদিনের মধ্যেই রাজ্যের ভেতরের সব অন্তর্দ্বন্দ্বকে নিজের কন্ট্রোলে নিয়ে আসেন রাজা মার্তণ্ড। অবশ্যই যোগাকার, পিল্লামারের মতো বিভিন্ন সম্প্রদায় তার এই কাজে খুশি ছিল না। তারা রাজাকে হত্যা করার চক্রান্ত পর্যন্ত করে, কিন্তু রাজার ছিল অত্যন্ত দক্ষ গোয়েন্দা বিভাগ।
তারা আগে ভাগে সব খবর রাজাকে দিয়ে দেবার জন্য সামন্তদের সমস্ত প্ল্যান মাটি হয়ে যায়, চক্রান্তকারীদের সব সামন্তদের শাস্তি হয়। পদ্মনাভপুরম ছিল তার রাজ্যের রাজধানী। তিনি তার রাজ্যকে স্বামী পদ্মনাভ মানে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেন আর নিজে পদ্মনাভ দাস হয়ে ভগবান বিষ্ণুর প্রতিনিধি হয়ে ত্রিবাঙ্কুরের রাজ্যপাট সামলাতেন। ধার্মিক এই রাজা প্রজাবৎসল ছিলেন বলে প্রজাদের সমর্থনও রাজার সাথে ছিল। আর রাজার ছিল ক্ষুরধার বুদ্ধি। তিনি বুঝেছিলেন যে ডাচদের অনৈতিক বাণিজ্যিক লেনদেন ওদেরকে ধনী করছে, কিন্তু সাধারণ মানুষের জন্য লাভজনক হচ্ছে না। তাই মালাবার উপকূল থেকে আর বিশেষ করে ভারত মহাসাগরের উপর থেকে এদের একচেটিয়া আধিপত্য নষ্ট করতে হবে। সেটা যে সহজ হবে না সেটা উনি প্রথমেই বুঝেছিলেন। তাই তিনি শক্তি সঞ্চয়ের জন্য বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলোকে জয় করতে শুরু করেন। এই রাজ্যগুলো সামান্য রাজস্বের বিনিময়ে ডাচ কোম্পানিকে সম্পূর্ণভাবে বাণিজ্যের মনোপলি দিয়ে দিয়েছিল। রাজা মার্তণ্ডবর্মা এই ডাচ কোম্পানির সহযোগী রাজ্যগুলোকে আক্রমণ করে দখল করেন, যার মধ্যে ছিল কোল্লাম, কায়ামকুলাম ইত্যাদি। নামগুলো একটু অন্যরকম, তাই খুব বেশি লিস্ট দিচ্ছি না। কিন্তু কোট্টারাকারাতে ডাচ বাহিনী আর কোট্টারাকারার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে রাজা মার্তণ্ডবর্মা। রাজা মার্তণ্ডবর্মার ক্রমশ প্রভাব বিস্তারে প্রমাদ গণে ডাচ বাহিনী। সিংহল থেকে ডাচ গভর্নর গুস্তাফ ইমহফ তার বিশাল বাহিনী নিয়ে আসে কোচিনে। বিভিন্ন স্থানীয় রাজা যারা মার্তণ্ডবর্মার বিরুদ্ধে ছিল তাদের একত্রিত করা শুরু করে। এরপর তিনি মার্তণ্ডবর্মাকে ব্যক্তিগতভাবে মিট করেন আর হালকা শাসানি দিয়ে বলেন যে রাজা যেন ডাচদের স্বার্থহানি করার চেষ্টা না করেন। যদি করেন তাহলে ডাচ বাহিনী রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। রাজা সেই ধমক চমকে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, ডাচরা বরং সমঝে চলুক, না হলে একদিন রাজা নিজে ইউরোপ আক্রমণ করার কথা ভাববেন। 1739-এ ডাচ কোম্পানি ত্রিবাঙ্কুরের ওপর আক্রমণ চালায়। প্রথম দিকে ডাচ কোম্পানি কিছু জায়গাতে জিত হাসিল করে। দখল করা জায়গাতে লুটপাট, অগ্নিকাণ্ড চালায় ডাচরা। কিন্তু প্রথম দিকের এই সাফল্য বেশি দিন টেকেনি। ডাচদের চারদিক থেকে ঘিরে ধরে ত্রিবাঙ্কুরের সেনা। সাথে সাহায্য করে মুরুব্বার সম্প্রদায়ের মানুষ, যারা ছিল জেলে এবং নৌকো বানানোর সেই ধরনের সম্প্রদায়ের সাধারণ মানুষ। ডাচদের খাদ্যসহ সব ধরনের সরঞ্জামের সাপ্লাইকে চারদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। এই যুদ্ধের বিস্তারিত বিবরণ দেব না, কারণ প্রথম কথা হলো জায়গাগুলোর নাম অত্যন্ত খটোমটো আর ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে। মোট কথা 1741-এর 13ই জুলাই মাত্র 25 বছরের এই রাজার দেশপ্রেম আর বুদ্ধিমত্তার কাছে পরাস্ত হয় ইতিহাসের সবচেয়ে ধনী এবং শক্তিশালী কোম্পানি। আর 7ই আগস্ট এই ডাচ কোম্পানি বিনা শর্তে আত্মসমর্পণ করে রাজার কাছে। এই যুদ্ধের নাম কোলাচল যুদ্ধ, যেখানে ডাচ কোম্পানিকে একদম পর্যদুস্ত করে রাজা মার্তণ্ড। কিন্তু পৃথ্বীরাজ চৌহানের মতো ভুলটি উনি করেননি। উনি ডাচদের ছেড়ে দেননি তাদের অস্ত্রশস্ত্র সহ, কারণ উনি জানতেন যে এরা আবার ফিরে আসবে অকৃতজ্ঞের মতো। তাই তাদের অস্ত্রশস্ত্র সহ বন্দি করেন। কিন্তু রাজা গুণের সমাদর করতেন। ডাচ বাহিনীর মধ্যে যারা ছিল দক্ষ সেনাপতি তাদের উনি ত্রিবাঙ্কুর সৈন্যবাহিনীতে উচ্চ পদে নিয়োগ করেন। তাদের অবদানে ত্রিবাঙ্কুরের সেনা আরও দক্ষ এবং শক্তিশালী হয়ে ওঠে। আর ডাচ কোম্পানির হাত থেকে একচেটিয়া বাণিজ্যের সমস্ত অধিকার কেড়ে নিয়ে রক্ষা করেন সাধারণ মানুষকে। ডাচদের কোমর এমনভাবে ভেঙে যায় এই যুদ্ধতে যে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারেনি এবং পুরোপুরিভাবে হারিয়ে যায়। তাদের সাম্রাজ্যবাদের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায় মালাবার উপকূল আর ভারত মহাসাগরে এদের দাপট চলে যাওয়ার ফলে। রাজা মার্তণ্ড না থাকলে হয়তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, ভারত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হতো। আর আমরা সবাই ডাচ ভাষাতে পড়াশোনা করতাম, কথা বলতাম, আর মনে মনে ভাবতাম নেদারল্যান্ড জায়গাটা কত ভালো। এখন যেরকম ইংরেজি বলা দেশগুলো সম্বন্ধে আমরা ভাবি। 1789-এ টিপু সুলতান ত্রিবাঙ্কুর আক্রমণ করলে সমূহ পরাজয় ঘটে। নিজের তরবারি, পালকি, জিনিসপত্র সব ফেলে একদম বলতে গেলে কাছা তুলে পালাতে হয়েছিল টিপুকে।
টিপু সুলতানের কথাই একটু বলে ভিডিওটা শেষ করব। খুব শক্তিশালী সামরিক বাহিনী ছিল টিপুরও, কিন্তু ও ছিল একজন মারাত্মক ধর্মান্ধ মানুষ। হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করত, অসংখ্য মন্দির ধ্বংস করেছিল। তার সময়তেই হিন্দু খ্রিস্টান সমানভাবে অত্যাচারিত হতো, নারীদেরকে নির্বিচারে ধর্ষণ করা হতো। যদিও ইরফান হাবিবদের মতো কমিউনিস্ট হিস্টোরিয়ানরা টিপুকে মহৎ স্বাধীনতা সংগ্রামী হিসাবে তুলে ধরেছে, কিন্তু টিপুর এই অত্যাচারের কথা দাক্ষিণাত্যের লোকগাথাতে পর্যন্ত লেখা আছে। রাজা মার্তণ্ড কিন্তু সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের বণিকদের নিজের রাজ্যে সম্মানের সাথে বাণিজ্য করার সুযোগ দিয়েছিল। ধর্ম নয়, কর্মদক্ষতাকে বেশি মূল্য দিতেন। আশেপাশের রাজ্যের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতেন, অকারণে সাম্রাজ্য বিস্তারের বিপক্ষে ছিলেন। অপরদিকে টিপু যেমন সিরাজের মতোই অত্যাচারী ছিল, তেমনি আশেপাশের রাজ্যের সঙ্গেও সম্পর্ক খারাপ ছিল। মারাঠা পেশোয়াদের সাথে অনবরত যুদ্ধে জড়িয়ে পড়ে দুদিকেরই শক্তিক্ষয় ঘটাতো। ত্রিবাঙ্কুরের হারের পর টিপুর যে শক্তিক্ষয় হয়, তারপরেই ইংরেজদের হাতে সমূহ পরাজয় ঘটে। ব্রিটিশদের সাথে তৃতীয় যুদ্ধে টিপুর পতন হয় 1799-এ, আর ইংরেজরা দক্ষিণ ভারতে রাজত্ব স্থাপন করে। এরপর থেকে শুরু হয় ইংরেজদের আধিপত্য, আর 1808-এ মারাঠাদের পরাস্ত করে ভারত দখল করে ব্রিটিশ কোম্পানি। এইভাবে সিরাজ এবং টিপুর দূরদর্শিতার অভাবে একটা ছোট্ট ব্রিটিশ কোম্পানি সমগ্র ভারতের ওপর সাম্রাজ্য বিস্তার করে আর 150 বছর ধরে শোষণ করে। কিন্তু আমরা এই সিরাজ আর টিপুর গল্পই স্কুলে পড়ি, কিন্তু রাজা মার্তণ্ডের বিষয়ে কিছুই পড়ি না। এই ভারতভূমির মাটিতে রয়েছে অনেক বীরের পদচিহ্ন, দেশের স্বার্থে যারা অস্ত্র তুলে নিয়েছিল, সাম্রাজ্যবাদী শক্তিকে রুখে দিয়েছিল নিজেদের ওয়ার স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে। তাদের কথা আমরা স্কুলে পড়ি না, কিন্তু আজ সময় এসেছে তাদের ইতিহাসকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার। সেই দায়িত্ব কিন্তু আপনাদেরও। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।